দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর। কম সময় সব খবর একসাথে নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মনিরুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজধানী ঢাকা, জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল থাকবে। সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান। মন্ত্রী আরও জানান, জামাত শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আর শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে খুলবে তা এখনও বলা যাচ্ছে না, তবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে ধাপে ধাপে। প্রায় অর্ধ কার্যদিবস ধরে সচিবালয়ে স্বরাষ্ট্র, আইন, তথ্য, শিক্ষাসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বাহিনীর শীর্ষ ব্যক্তিরা বৈঠক করেন। সেই বৈঠক শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। কারফিউটা মানে আমাদের এই সন্ধ্যা আইন সব জেলা ম্যাজিস্ট্রেটরা আমরা বলে দিয়েছে, তাদের এলাকায় তাদের অবস্থা বুঝে তারা দিবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী। বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন, সন্ত্রাসীদের ধরা হচ্ছে, কোনো গণগ্রেপ্তার চলছে না। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। এটা প্রক্রিয়া রয়েছে জামাতের ব্যাপারটা। শিক্ষামন্ত্রী জানান, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে সময় এখনই বলা যাচ্ছে না। ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি। আইসিটি প্রতিমন্ত্রী বৈঠক শেষে জানান, ফেসবুক কথা শুনছে না বলে বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি, যার ফলে আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই তিনটা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি। বৈঠকে ছিলেন আইনমন্ত্রীও। তিনি জানান, সহিংসতার তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটির পরিধি ও মেয়াদ দুটোই বেড়েছে। তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3জন। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বুধবার থেকে সরকারি বেসরকারি অফিস চলবে স্বাভাবিক নিয়মে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে 28 থেকে 30 জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে 21 ও 22 জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে 23 জুলাইও ছুটি বর্ধিত করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর 24 জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি না করা এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের শুনানি আরও এক দফা হবে বুধবার। মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানিতে সহিংসতা ও মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন হাইকোর্ট। বলেন, এই ঘটনায় তারা লজ্জিত। রাষ্ট্রপক্ষকে আদালত প্রশ্ন করেন, 6 সমন্বয়ক নিরাপত্তার কথা তোলেননি, তাহলে তাদেরকে ডিবিতে আটকে রাখা হয়েছে কেন? এটা কোনো প্রক্রিয়া নয় উল্লেখ করে বলা হয়, তাদের হয় গ্রেফতার করতে হবে আর নাহলে ছেড়ে দিতে হবে। শুনানি ঘিরে দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে দফায় দফায় হট্টগোল হয় আদালতে। আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি না করার রিটের দ্বিতীয় দিনের শুনানি ঘিরে বাড়তি আগ্রহ ছিল হাইকোর্টে। কানায় কানায় পূর্ণ পুরো এজলাস। শুনানিতে দফায় দফায় বাকবিতণ্ডা ও হট্টগোল হয়। এতে বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি। এক পক্ষ অপর পক্ষকে আক্রমণে বারবার হস্তক্ষেপ করতে হয় আদালতকে। এক পর্যায়ে আদালত বলেন, জাতির ক্ষতি হয় এমন কিছু করা যাবে না, মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে। মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি, কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এটা সম্পূর্ণ
কোর্টে আমরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কোর্ট কোনোদিন এটা কাম্য নয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, নিজেরা মিলে গণতদন্ত কমিশন গঠন করে তারাই আবার রিট করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য আছে তাদের। রিটের পক্ষের আইনজীবী বলেন, পলিটিক্যাল ক্যাপাসিটি দেখাতে নয়, তারা দাঁড়িয়েছেন মানুষের জীবনের জন্য। হুলিগান ভ্যান্ডালিজম চলেছে, তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিট পিটিশন ফাইল করেছেন। তার কারণ হলো যারা রিট পিটিশন ফাইল করেছেন তারা একটা গণতদন্ত কমিটি গঠন করেছেন। গণতদন্ত কমিশন একটা আলাদা বিষয়, আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয়। এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, তেমন কিছু। যে মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই থামানো যাক, আর যাতে একটুও রক্ত না পড়ে, আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। কেউই কোনো রাজনীতি করার জন্য আসছিল, লাশের উপরে রাজনীতিবিদরা করেন। আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে শিশুদের মৃত্যুর কথা উল্লেখ করেন রিটের পক্ষের আইনজীবী। সে প্রেক্ষিতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি দাবি করেন, নারায়ণগঞ্জে যে শিশু ছাদে মারা গেছে সেটি তৃতীয় পক্ষের গুলিতে। জানান, শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে মাঠে ছিল, পিস্তল নিয়ে নয়। পুলিশ গুলি করেছে এমন কোনো প্রমাণ নেই। গুলি করে থাকলে উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে সরকার পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। এতে গরম পানি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। শুনানির এক পর্যায়ে আদালত বলেন, সংবিধান ও আইনে সব বিষয়ে লেখা আছে, কিন্তু কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। পুলিশ কি আচরণ করবে তা পরিষ্কার বলা আছে সিআরপিসিতে। তারপরও তারা হেফাজতে রাখে কোন ইখতিয়ারে? বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। মিডিয়া কভারেজের জন্য রিট করা হয়েছে, শুনানিতে এমনটা বললেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি শেখ মোহাম্মদ মোর্শেদ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। কথা বলেন তাদের সঙ্গে। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন শেখ হাসিনা। গুরুতর আহতদের সাথে কথা বলার সময় তাদের কষ্ট দেখে এবং বর্বরতার বর্ণনা শুনে আবেগ আপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। পরিদর্শনকালে আহতদের চিকিৎসায় নেওয়া নানা পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এই হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। সে সময় তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে যাতে এটি যথাযথ এবং উচ্চ মানসম্পন্ন হয়। এই তদন্তে সহায়তা নেওয়ার বিষয়ে বাংলাদেশ এরই মধ্যে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছে। বৈঠকের শুরুতে জার্মান রাষ্ট্রদূত সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশ যে রাষ্ট্রীয় শোক পালন করছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কাছে শোক ও সমবেদনাও জানান তিনি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশ জুড়ে পালিত হয়েছে শোক। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রহণ করা হয় শোক প্রস্তাব। অবশ্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাজধানীর বিভিন্ন সরকারি ভবন সহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা স্বাভাবিক অবস্থায় উঠতে দেখা গেছে। তবে নির্বাচন কমিশন ভবনের জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের দেয়াল ছেয়ে গেছে লাল রঙে। নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানাতে এমন পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছেন বেশ সরব। শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ সামিল হয়েছেন এই কার্যক্রমে। বলা
হয়ে থাকে ভালোবাসার রং নাকি লাল, আবার বিপ্লবের প্রতিচিত্রও লাল। অস্থির এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের সেই লাল ঘিরেই যেন বহিঃপ্রকাশ অন্তরের, মস্তিষ্কের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল পিকচারের লাল রং জায়গা করে নিয়েছে নানা প্রতিবাদী স্লোগানে। সাংবাদিক জয় মামুন তার ফেসবুক প্রোফাইলে নির্মলন্ত গুণের কবিতার লাইন দিয়ে লিখেছেন, এত লাল আমি কোথাও দেখিনি, ফুলে বা অস্তর আগে, যত লাল দেখি তার চেয়ে বেশি এই লাল চোখে লাগে। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। একই ছবি প্রকাশ করতে দেখা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদকেও। নির্মাতা আশফাক নিপুণও তার ফেসবুক প্রোফাইলে পরিবর্তন এনে লিখেছেন, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। দেশের আরেক জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচারে পরিবর্তন করে প্রশ্ন করেছেন, ফুলগুলো সব লাল হলো কেন? অভিনেত্রী অপি করিমও তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন, শুধু কোটা নয়, গোটা দেশটারই সংস্কার প্রয়োজন। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদিয়া আয়মানও তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙকে বেছে নিয়েছেন। এছাড়া 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ তাদের ফেসবুক প্রোফাইল লাল রঙে এঁকেছেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসান তার ছোট ভাই সহ আরও অনেকেই তাদের ফেসবুক লাল রঙে ছেয়ে ফেলেছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ফেসবুক প্রোফাইলেও একই চিত্র দেখা গেছে। এছাড়া অনেকে মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার হিসেবে দিচ্ছেন। আবার কেউ প্রতুল মুখোপাধ্যায়ের গানের লাইন দিয়ে লিখেছেন, পূবের আকাশ রাঙা হলো সাথী, ঘুমাইও না আর জাগরে। আবার কেউ কেউ প্রোফাইল বদলে লিখেছেন, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অথবা তারা কি আর ফিরবে সুপ্রভাতে, এমন লেখাও আছে কারো কারো প্রোফাইলে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জামাত শিবিরকে নিষিদ্ধ করা সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই দেশে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হলো আওয়ামী লীগ। ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, প্রচণ্ড চাপ সৃষ্টি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বক্তব্য নেওয়া হয়েছে। তার অভিযোগ, খাবারের নামে নাটক আর তামাশা তৈরি করে ডিবি অফিস গোটা জাতির সঙ্গে মশকরা করছে। মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে সান্ধ্য আইন তুলে নিয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো উচিত। বলেন, জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ করতে না দেয়া স্বৈরাচারী আচরণ। রাজনৈতিক সদিচ্ছা থাকলে শুরুর 2 দিনেই এই সংকটের সমাধান হতো। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বিএনপি জামাত করছেন, বিএনপি জামাত আক্রমণ করেছে। এই যে আপনার তাদের যে হিসাব, সেই হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনকেও দেখলাম না। তো যদি আক্রমণ করে থাকে আর যে হারে পুলিশ গুলি করেছে, গুলি চালিয়েছে, সেখানে তো আপনার অন্তত 1, 2, 3 করে তো বিএনপির লোক পরিচিত থাকতে পারতো, তা তো কেউ নেই। জামাত শিবির নিষিদ্ধে আইনগত দিকগুলো ভালোভাবে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, যাতে তারা আর আইনের ফাঁক ফোকর বলে স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ না পায়। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা শেষে তিনি এই তথ্য জানান। বলেন, সরকার পতন আন্দোলনে রূপ দিতে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, কোথা থেকে নির্দেশ এসেছে, কে অর্থ যোগান দিয়েছে, কোথায় বৈঠক হয়েছে, সব তথ্য আছে সরকারের কাছে। সবাইকে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি, নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ
পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই, পুলিশের টার্গেট নাশকতাকারী। চলমান গ্রেফতার অভিযানে নিরাপরাধ কাউকে গ্রেফতার করা হয়নি বা হয়রানি করা হচ্ছে না দাবি করেছে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, সহিংসতার ঘটনা এখন পর্যন্ত 2800-র বেশি গ্রেফতার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় 264-টিরও বেশি মামলা হয়েছে। এর মধ্যে 53টি হত্যা মামলা। এসব মামলার নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দুপুরে ডিএমপির হেডকোয়ার্টারে সাংবাদিকদের তিনি জানান, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 2800-রও বেশি গ্রেফতার আছে। প্রত্যেকটি ঘটনার পূর্বাপর বিচার করতে হবে যে কোন প্রেক্ষাপটে আমাদের কোনো সদস্য যদি গুলি করে থাকে, কোন প্রেক্ষাপটে গুলি করেছে, সেগুলি আমাদের যখন পুলিশ কমিশনার স্যার এগুলি নিয়ে আলোচনা করবেন। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে, যেন এই ধরনের কোনো প্রশ্ন না ওঠে যে পুলিশ মামলা নিয়ে পক্ষপাত করছে। এই ধরনের কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। তিনি বলেন, নিরপরাধ কোনো ব্যক্তি কিংবা শিক্ষার্থীকে হয়রানি করা হলে সেই পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ডিএমপি। জানান, শুধুমাত্র যারা হামলায় অংশ নিয়েছিল তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসছে পুলিশ। একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোনো ধরনের হয়রানি করার কোনো সুযোগ নেই। ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী। ভিডিও দেখে দেখে, ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। গ্রেফতার বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে পুলিশ জানায়, কারো বিরুদ্ধে এমন প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিবৃতিতে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারের অবস্থান টার্গেট করে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা দাবি করে তেল আবিব। অভিযোগ, গোলান মালভূমিতে হামলার ঘটনায় জড়িত ছিল ওই হিজবুল্লাহ সদস্য। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন, জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এর আগে শনিবার দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণ যায় 12 ইসরায়েলের। এরপর থেকে বৈরুত লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিল তেল আবিব। সাইবার হামলার ঝুঁকিতে আছে বাংলাদেশ। মূল টার্গেট ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ, টেলিকম ও তৈরি পোশাক শিল্পসহ রপ্তানিমুখী খাত। এই তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে সাইবার নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি জানান, বিভিন্ন রাষ্ট্রের মদতে সাইবার হামলার অপচেষ্টা চলছে। গেল 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000 বার সাইবার হামলা হয়েছে। সরকারি বেসরকারি 70টি শিক্ষা প্রতিষ্ঠানেও সাইবার হামলা হয়েছে। ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরও বাড়ছে। এসব প্রতিরোধে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করার কথা জানান প্রতিমন্ত্রী। আরও জানান, ভুল কিংবা মিথ্যা কন্টেন্ট দিয়ে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাব দিতে বলা হয়েছিল। এরই মধ্যে ইমেইলে জবাব দিয়েছে টিকটক। বুধবারের মধ্যে ফেসবুক ও ইউটিউবকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে ভোলার লালমোহনে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন উপজেলা পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি বিভিন্ন সড়ক হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তারা নাশকতাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। সিলেটের বন্দরবাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরি রাখাতে শিহাব আহমেদ নামের এক যুবক নিহত হয়েছেন। বিকেল নগরীর করিমুল্লাহ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত শিহাব সিলেটের বাদাম বাগিচার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, শিহাব একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। এদিকে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা এর আগেও ছিনতাই মামলায় গ্রেফতার হয়েছিল। দর্শকের এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।